আমি সোমনাথ। দ্য ডিজাইন পডকাস্টের উদ্দেশ্য একটাই, এখানে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করবে সেই সকল ব্যক্তিরাই যারা ডিজাইন নিয়ে সারাটা জীবন আছেন, ডিজাইন নিয়ে কাজ করেন, ডিজাইন নিয়ে ভাবেন, প্রত্যেকটা মুহূর্ত তারা ডিজাইন নিয়েই থাকেন। আমরা বোঝার চেষ্টা করব তাদের জার্নি, তাদের কাজের পদ্ধতি এবং তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেবারও আমরা চেষ্টা করব, যেটা আপনাদের নিশ্চয়ই কিছু কাজে লাগতে পারে। এইটাই আমাদের উদ্দেশ্য। আর ঠিক সেই উদ্দেশ্যে আজকে আমরা নিয়ে আসতে পেরেছি একজন বিখ্যাত আর্টিস্ট, প্রচুর এক্সিবিশন করেছেন এবং তার সাথে উনি একজন ব্রডকাস্ট ডিজাইনার। এবার ব্রডকাস্ট ডিজাইনার মানে হচ্ছে আপনার টিভিতে যে ধরনের গ্রাফিক্সগুলো আপনারা দেখেন টিভি চ্যানেলে, তো সেটা এন্টারটেনমেন্ট চ্যানেল হতে পারে, নিউজ চ্যানেল হতে পারে। এই যে টিভিতে যারা গ্রাফিক্স ডিজাইন বানায় তাদেরকে আমরা বলি ব্রডকাস্ট ডিজাইনার। এবার টিভি চ্যানেল বলতে আমরা বলতে চাইছি উনি এবিপি নেটওয়ার্ককে হেড করেছেন, উনি এক ম্যানেজার হিসেবে কাজ করেছেন দক্ষতার সাথে অনেক বছর, এবং বর্তমানে উনি কাজ করছেন জি মিডিয়া কর্পোরেশন লিমিটেডের চিফ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার। জন্মসূত্রে অনিরুদ্ধদা বাংলার ছেলে এবং বর্তমানে নয়ডাতে এখন কাজ করছে অনেক বছর ধরে। কলকাতা থেকে নয়ডার যে জার্নি, সেটা আমরা তোমার কাছ থেকে জানতে চাই। প্লিজ যদি আমাদেরকে তোমার এই যে পুরো জার্নির কথাবার্তা আমাদেরকে শেয়ার করো, ভালো কিছু মুহূর্ত এবং তোমার যে জার্নি রয়েছে। ছোটবেলা থেকে একটু অভিমানী গোছের ছিলাম, তো আর্ট কলেজে চান্স পাওয়ার পরে তো বাড়ি থেকেও পালিয়ে চলে গেছিলাম, অনেকদিন বাদে বাড়ি ফিরেছি। তারপরে সেকেন্ড ইয়ারের শুরু থাকতেই বাইরে চাকরি বাকরি করতে শুরু করি। ঠিক আছে, আমার বাড়ির খুব বড় অবস্থা ছিল সেরকমটা না, তো আমার বাড়ির কিছু কিছু খরচাও আমাকেই তো করতে হতো। তো যার জন্য আমি তো চাকরিটা অনেক আগে থাকতেই করতে হচ্ছে। নিজের পড়াশুনো প্লাস বাড়ির খরচা সব কিছু মেনটেন করে তো পড়াশোনাটা করেছি। তো আর আমি বড্ড ইমোশনাল একটা মানুষ, তো কোনো কিছু আমার পছন্দ না হলে আমি সেখান থেকে অশান্তি না করে আমি সেখান থেকে বেরিয়ে আসি। তো সেরকমই একটা রাগের কারণ থেকে একদিন হঠাৎ করে উইদাউট রিজার্ভেশন ট্রেনে করে দিল্লি চলে আসে। আমি জানিও না কোথায় থাকবো, কি করব, কিন্তু কিছু বন্ধু ছিল, বিশেষ করে একজন বন্ধু ছিল যে আমার খুব হেল্প করেছিল, তার ডাক নাম তাতাই। ওই বন্ধু আর আমরা একই প্রোডাকশন হাউসে কলকাতায় চাকরি করতাম। এডিটার গ্রাফিক্সের ডিপার্টমেন্টে ছিল, ওটা আমি হেড করতাম। তো ওখানকার ওটা যেহেতু তার আগে আমি নিশ্চয়ই তুই জানিস আমি খোঁজ খবর 10 মিনিটের খেল ওই প্রোডাকশন হাউসটায় ছিলাম অনেক 3 বছর। দিব্যজ্যোতি বেশির সঙ্গে কাজ করেছি। তো ওখান থেকে তারপর ছেড়ে আমরা 11 জন বেরিয়ে এসে এই কোম্পানিটা তৈরি হয়েছিল। তো তারপরে ওইখানে একটু মান অভিমান হয়, রাগারাগি হয়, তারপরেই আমি ছেড়ে আর কি তো দিল্লিতে আসি। আর ওই কোম্পানিতেই তাতাই বলে একটি ছেলে ছিল, ও আমার অনেক আগেই ছেড়ে দিল্লি চলে এসেছিল। তো আমি এসে ওর কাছেই উঠি, ওর সঙ্গেই আমরা একই রুম শেয়ার করতাম, একই অফিসে চাকরিও করেছি তারপরে। তো এইভাবেই ব্যাপারটা এরকম ছিল। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটসের তুমি যখন ভর্তি হলে, কি ভেবে তুমি ওই কলেজে ভর্তি হলে বা তোমার কি প্রসেস ছিল? একদম দেখ, আমি পড়াশোনা খুব একটা ভালো ছিলাম না, তো পড়তে চাইতামও না। তো হ্যাঁ, তো আর মারাত্মক বদমাইশি করতাম, বাবা খুব পেটাতো ছোটবেলায়, পুরো পাড়া প্রতিবেশী সবাই কমপ্লেন করতো। তো আমার মা তো একটি অ্যাড এজেন্সি ঠিক বলবো না, বুক পাবলিশিং হাউসে একটা জব করতেন। মার টাইপোগ্রাফি খুব ভালো ছিল, আর মা ওখানে টাইপোগ্রাফি করতেন, বুক কভারগুলো বানাতেন। তো ওটা আমার মার কাকাবাবুরই ছিল অ্যাকচুয়ালি। তো খানিকটা ওইখান থেকে বলতে পারিস এসছে। আর আমার কাকা যে, সে খুব নাম করা একজন আর্টিস্ট, নাম সমীর সরকার। আর ওর বাড়ি থেকেই আমি আর্ট কলেজে পড়াশোনাটা করেছি বলতে পারিস, বা আর্ট কলেজে ঢোকার আগের যে প্র্যাকটিসের সময়টা, ওই সময় ওর বাড়িতেই থাকতাম। ও আমায় খুব গাইড করেছে, ইভেন এখনো পর্যন্ত আমায় গাইড করে। তো আমার ছোট কাকা আমারই কলেজের, ঠিক আছে, আমার দিদি রবীন্দ্রভারতী স্টুডেন্ট ছিল ফাইন আর্টসে। তো আমাদের ফ্যামিলিতে একটা
আর্টের একটা ব্যাপার ছিল, তো আমি জানতাম এগুলো। আর আমার মা খুব আমায় পুশ করতো যে তোকেও বড় হয়ে আর্ট কলেজে পড়তে যেতে হবে, ঠিক আছে, পড়তে হবে। তো মার খুব ইচ্ছে ছিল আমি কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনা করি, যেহেতু মা একটা পাবলিশিং হাউসে ছিল, তো মা খানিকটা জানতো ব্যাপারগুলো। কিন্তু আমার খুব একটা বেশি তো অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়ার ইচ্ছা ছিল না, পেন্টিং নিয়ে। না, আমার পেন্টিং নিয়েই পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক আছে, মার ইচ্ছাতে আমি সেটা করেছিলাম। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি আমার খুব ভালো লাগতো, আমি ওয়েস্টার্ন পেন্টিংয়ের রুমে বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারতাম, কাজ দেখতাম, এসব করতাম ব্যাপার। তো আমি প্রথমবারই আর্ট কলেজের তোর এন্ট্রান্স এক্সামে প্রথমবারই আমি চান্স পেয়ে যাই, ঠিক আছে। তো আমার আমার সঙ্গে যারা প্র্যাকটিস করছিল তারা, তার মধ্যে মাত্র একজন কাঞ্চন বলে আমার এক বন্ধু ছিল, ও আর আমি একসঙ্গেই প্র্যাকটিস করতাম। আর আমার সঙ্গে আরও নিলয়, শান্তনু, আরও অনেক বন্ধু বান্ধব ছিল। ওরা অনেক পরে, মানে 2 বছর 3 বছর এক্সাম দেওয়ার পরে চান্স পেয়েছে। আমরা দুজনে শুরুতেই প্রথমবারই ক্র্যাক করে দিয়েছিলাম, এটা খুব ভালো ব্যাপার ছিল। আচ্ছা, যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের আর্ট নিয়ে ভর্তি হওয়ার জন্য যারা প্রস্তুত নিচ্ছে, তাদেরকে তুমি একটু জানাও যে গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পাওয়া কতটা সহজ। দেখ, এখনকার দিনেরটা আমি বলতে পারবো না, তার কারণ এখন তো আগেকার মতন ওরকমভাবে প্র্যাকটিস হয়ও না, বা কেউ করে বলে আমি জানিও না, দেখিও না। আমাদের সময় আমাদের বেশ মনে আছে, আমি সকাল 4:15 না 13 একটা গাড়ি ছিল, আমার শ্যামনগরে বাড়ি, শ্যামনগর থেকে কলকাতা অনেক দূরেই ছিল। তো 4:13 ওটা প্রথম গাড়ি ছিল সম্ভবত। তো আমি আর কাঞ্চন প্রথম ওই গাড়িটা ধরে আমরা শিয়ালদায় নামতাম। প্রথমে কোলে মার্কেট, ওখানে কিছু কাজ করতাম, ড্রয়িং ফ্রয়িং করতাম, কম্পোজিশন করতাম। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যেতাম হচ্ছে গিয়ে নিউ মার্কেটের ওখানে কাজ করতাম। তারপরে 10টা 10:30টার সময় যখন মিউজিয়াম খুলতো, ওখানে একটা মিউজিয়াম, তখন কার্ড তৈরি হতো, ভেতরের যে স্কাল্পচারগুলো আছে, যে মূর্তিগুলো আছে, সেগুলো আমরা ড্রয়িং করতাম, যে প্র্যাকটিস করতাম, স্টাডি করতাম। তো ওইগুলো করতাম, করে তারপরে বিকেলবেলায় হয়ে গেলে তখন আমরা ওখান থেকে হাওড়া বা শিয়ালদায় আসতাম। ওখানকার যে লোকজনগুলো বসে থাকে তাদের স্কেচ করতাম, তাদের স্টাডি করতাম। তো তারপরে আবার লাস্ট ট্রেন ধরে আমরা বাড়ি ফিরতাম, ঠিক আছে। তো ওখানে একটা গেদে লোকাল ছিল, কটা মানে ঠিক মনে নেই। তো এরকমের একটা রুটিন ছিল। তো ভেবে দেখ তাহলে আমরা কতক্ষণ কাজ করতাম। এইটা আমাদের চলেছে প্রায় বলতে পারিস 1 বছর, ঠিক আছে, 1 বছর। হ্যাঁ, আমরা 1 বছর, আমি তখন আরবিসি কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি একদিন গেছিলাম শুধু কলেজে, মাথায় সবসময় আর্ট কলেজটাই ঘুরতো, ঠিক আছে, যার জন্য মানে কন্টিনিউ কাজটা করেছি। প্লাস তারপরে সানডেতে আমাদের এক টিচার ছিল কিশোরদা বলে, তো কিশোরদার বাড়িতে গিয়ে আমরা ওই সব কাজগুলো দেখাতাম। তো ওখানেও কাজ করতাম, ওখানেও স্টাডি করতাম, স্টিল লাইফ করতাম, লাইফ স্টাডি করতাম, ঠিক আছে, ওয়াটার কালার করতাম। তো এরকমভাবে শেখা, এরকমভাবেই প্র্যাকটিস করা। আর্ট কলেজে চান্স পাওয়াটা একটা খুবই সেই সময় একটা ব্যাপক ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে এক একটা ডিপার্টমেন্টে 11 জন 12 জন মতন স্টুডেন্ট হতো, আর তার জন্য প্রায় 100 জন পরীক্ষা দিত এরকম। তো ভেবে দেখ কতটা কম্পিটিশন ছিল। তোমার ছবি আমরা অনেক দেখেছি, এবং তোমার ছবিতে আমরা এটা দেখেছি যে তুমি নিজের যে একটা স্টাইলাইজেশন অলরেডি বিল্ড আপ করে ফেলেছো। যে ছবি দেখলে আমি বুঝতে পারি যে এটা অনিরুদ্ধ সরকারের ছবি। আবার এমনও হয় যে যখন তোমার ছবি আমি দেখছি, কিছু না কিছু মেসেজ তো অবশ্যই আমরা পাই। এবার যেমন ধরো দ্য ওন টাইম, তারপর দ্য সিটি অফ জয়, ড্রিমল্যান্ড, এই ছবিগুলো নিয়ে কি মানসিকতা, যখন ছবিগুলো আঁকো, কীভাবে তুমি আঁকো, কি মনের মধ্যে থাকে, আমাদেরকে যদি তুমি আমাদের একটু বোঝাও। দেখ, এই নয়ডাতে আসার পরে না অনেক কিছু লাইফে, অনেক কিছু নতুন দেখা, অনেক কিছু নতুন অনুভূতি, সব কিছু হচ্ছে, ঠিক আছে। এখানটায় আমি যেখানে থাকি, এখানে চারদিকে তাকালে শুধু বাড়ি বাড়ি বাড়ি, ঠিক আছে, মানে ফ্ল্যাট 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 ফ্ল্যাট, গাছপালা খুব কম দেখা যায়, ঠিক আছে। আর পুরো ধুলো, চারদিকে ধুলো উঠছে, পলিউশন এগুলো রয়েছে, ঠিক আছে, খুবই খুবই ক্লাটার্ড একটা জায়গা। তো আমার ছবিগুলো মূলত থাকে হচ্ছে গিয়ে তোর পলিউশনের উপরে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে, নেচারের উপরে। তো আমার যেগুলো রেগুলার দেখি আর কি, আশেপাশে যেগুলো আমি প্রতিদিন ফিল করি, তো সেইগুলোই
তোর আমার পেন্টিংয়ের সাবজেক্ট হয়। আর যার জন্য আমার 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 পেন্টিংগুলো তুই যদি দেখিস একটু 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 মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, খুবই ড্রাই, একটা খুবই রাফ স্ট্রাকচার এসব থাকে। তার কারণ আমি আশপাশগুলো ওরকমটাই দেখি, তো তার জন্য আমার পেন্টিংগুলো ওরকম। আর সবই নেচার ওরিয়েন্টেড, সবই এই যে কংক্রিটের শহরে বাস করি তার একটা রিফ্লেকশন থাকে। তুই যেখানটায় বড় হয়েছিস, তুই যেখান থেকে তুই সব কিছু শিখেছিস, তোর পুরো অ্যাডাপ্টেশনটাই যেখান থেকে হয়েছে, সেখানে তুই যতই বাইরের জিনিস দেখিস আর যাই খুশি মানে যাই করি না কেন, আজকের আমি যদি বিদেশেও চলে যাই তাও আমার মধ্যে ওই কলকাতার অলি গলি, ওখানকার গাছ, পুকুর, মাছ, রিক্সা, ট্যাক্সি, এগুলো ট্রাম, এগুলো তো থাকবেই। এগুলো তো তুই কোনোদিনও এগুলোকে তুই তোর থেকে আলাদা কোনোদিনও করতে পারবি না, ঠিক আছে। অ্যাক্রিলিক ছবি আমি তোমার প্রচুর দেখেছি, আবার চারকোলেরও আমি দেখেছি। তুমি কি কি মিডিয়াম ইউজ করো আর তোমার ফেভারিট মিডিয়াম কোনটা? দেখ, আমার কাজের মধ্যে ম্যাক্সিমাম কাজ অ্যাক্রিলিকটা তো ঠিক আছে, কিন্তু আমি বেসিক্যালি আমার ফেভারিট হচ্ছে গিয়ে চারকোল। তো আমার তো আমি নতুন নতুন একটা সিরিজ এখন তৈরি করেছি। আমি কামিং ইয়ারে একটা বড় শহর প্ল্যান করছি, ঠিক আছে। তো তার জন্য কিছু কাজ শুরু করেছি, সেটা পুরোটাই মিক্স মিডিয়া। সেটা তার মধ্যে মূলত অ্যাক্রিলিক বেস থাকছে, কিন্তু পুরোটা টেক্সচারিংটা থাকছে হচ্ছে গিয়ে চারকোলের। তার সঙ্গে কোনো কোনো জায়গায় আমি ড্রাই অয়েল প্যাস্টেলে ইউজ করছি। কিন্তু আমার ফেভারিট কালার যদি বলিস বা ফেভারিট পেন্টিংয়ের মিডিয়াম যদি বলি, সেটা হচ্ছে গিয়ে চারকোল আর গ্রাফাইট। এটা আমি খুবই পছন্দ করি। দাদা, এই ছবিগুলো আঁকার সময় তুমি ইন্সপিরেশন পাও কোথা থেকে? দেখ, এই পাণ্ডব বর্জিত জায়গায় থাকার একটা প্লাস পয়েন্ট আছে। এটা 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 আমার খুব হেল্প করে বলতে, আমি এখন থাকি যেখানে, এখানে সত্যি কথা বলতে আমার কোনো বন্ধু বান্ধব নেই। তো অফিসটা করি, এবার অফিস করতে কার ভালো লাগে, ঠিক আছে, কারোরই ভালো লাগে না। চাকরি করে খুব সুখে আছে বা চাকরি প্রতিদিন অফিস যেতে ভালোবাসে, আমি তো এখনো পর্যন্ত এরকম কোনো লোক দেখিনি। তো আমার ক্ষেত্রেও তাই, আমি একদম পছন্দ করি না। আর আর পুরো দিনের যে এই বিদ্বেষ, সেই রাগ, ঠিক আছে, জোর করে অফিস করা, এই করা, তো সেইটার থেকে না রিল্যাক্স হওয়ার জন্য মনে হয় আমার ছবি আঁকাটা সব থেকে বেশি দরকার। আর যেহেতু কোনো বন্ধু বান্ধব নেই, কোনো ফালতু আড্ডা নেই, কোনো কিছু নেই, 24 ঘন্টার মধ্যে তো 8-9 ঘন্টা চাকরি করি, বাকি অনেক সময়, ঠিক আছে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ছবিটা না আমি কোনোদিনও ওরকমভাবে ছাড়িনি, ঠিক আছে। তার কারণ আমি একটা জিনিস মনে হয়, আমি যখন এত কষ্ট করে আর্ট কলেজে চান্স পেয়েছিলাম, ঠিক আছে, আমি এত কষ্ট করে যখন আর্ট কলেজ থেকে পড়াশুনো করে পাশ করেছি, তো সেটা ছবি আঁকাটা ছেড়ে দেওয়ার জন্য না। ছবিটা আঁকবো বলেই এতটা কষ্ট করেছিলাম, এতটা পরিশ্রম করেছিলাম, ঠিক আছে। তো সেইটা তো আছে। আর তার মধ্যে আমি যে আমার কাকার কথা বলছিলাম, আমার কাকা আমায় খুব ইন্সপায়ার করে, খুব 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 পুশ করে। মানে প্রত্যেক সপ্তাহতেই আমাদের কথা হয়, ঠিক আছে, ছবি নিয়ে কথা না হলেও টেক্সটে হয়, আমি কাজ করে পাঠাই, সেটা নিয়ে ডিসকাশন হয়। তো ছবি আঁকাটা মানে কোনোভাবেই আমি আমার থেকে আলাদা করতে পারিনি, ঠিক আছে। তো এটা বেঁচে থাকার একটা আলাদা রসদ বলতে পারিস। কাকার সঙ্গে আমি গ্রুপ শো করেছি কলকাতায়, করিনি তা না, করেছি। তবে আমার খুবই একটা ইচ্ছা আছে, সেটা আমি আর কাকা ডিসকাসও করেছি একবার। ডিসকাসটা এই হচ্ছে যে এখানে একটা গ্যালারি আছে শ্রীধরণী বলে, তো ওটা খুবই রিনাউন্ড গ্যালারি। তো ওই গ্যালারিতে একটা শো করার বড্ড ইচ্ছা আছে, যেটা আমি আর আমার কাকা মিলে করব। তো সেটা কামিং ইয়ারে প্ল্যান করেছি, এবার দেখা যাক কতদূর কী হয়। কারণ ওই গ্যালারিটা পাওয়াটা খুব টাফ, ওটা অলরেডি বুকিং থাকে সবসময়, ঠিক আছে। তো ওটা দেখা যাক ওটা কতদূর। দাদা, এবার তোমার এক্সিবিশন নিয়ে কথা জানতে চাইছি। তোমার কলকাতার যে এমার্জিং 12, আমার মনে হয় এগুলো তোমার কলেজের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়েই তোমার এটা করা। প্লাস রিসেন্টলি আমি দেখেছি যে তোমার বিয়ন্ড দ্য স্ট্রোক যেগুলো রয়েছে, এই যে এক্সিবিশনগুলো তুমি করো,
সেই কিভাবে এটাকে তুমি এক্সিকিউট করো, কিভাবে এর সাথে থাকো, সময় কিভাবে বার করো? আমি যে শোগুলো করেছি এখনো পর্যন্ত, তার মধ্যে ম্যাক্সিমাম শোই হচ্ছে গিয়ে গ্যালারির শো, ঠিক আছে। নিজেরা বন্ধুবান্ধব মিলে যে শো করেছি সেরকম 3-4টে শো হবে, আর সেগুলো ম্যাক্সিমামটাই না, মানে আমি শোতে ছিলাম না, আমি কাজ পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি কলকাতায় যে শোটা হয়েছিল সেটা আমি যেতে পারিনি ওই সময়। তো আর এখানে লাস্ট একটা যে শোটা করলাম সেটা আমি, মনোজদা আর পলাশ বলে, যেটা বিয়ন্ড স্ট্রোকের কথা বলছিস তুই, হ্যাঁ, সেটা সেটা এটা এটা আমি বুক করেছিলাম, এটা পুরোটাই আমি নিজে উদ্যোগ দিয়ে করেছিলাম। তার সঙ্গে মনোজদা বড্ড হেল্প করেছিল। মনোজদা পাশেই থাকে, আমার সিনিয়র, অনেক সিনিয়র। তো আর পলাশ আমার ক্লাসমেট, ও দেরাদুনে একটা স্কুলে পড়ায়, ও এসে তখন আমার বাড়িতে ছিল। তো ওই শোটা আমরা হ্যাবিটেটে করেছিলাম, ভালো শো ছিল, আমার একটা কাজ ওখান থেকে বিক্রিও হয়েছে। তো এমনি ঠিক আছে, চলছে। দাদা, এবার আসছি ইন্টারেস্টিং পার্টি। না, আমারও যেহেতু এই লাইনে অনেকদিন কাজ করেছি আমি, সেই জন্য আমারও এটা ইন্টারেস্টিং পার্ট। কিছু প্রশ্ন রয়েছে আমার, সেটা হচ্ছে ব্রডকাস্ট ডিজাইনার তুমি হলে কিভাবে? দেখ, আমি তো ছবিটাই আঁকবো ভেবে কি শুরু থেকে সেরকমভাবে এগোচ্ছিলাম। হ্যাঁ, তো আমার যখন আমি ওই মাধ্যমিক লেভেলে যখন ছিলাম, তখন আমার বাবার আর হঠাৎ করে শরীর খুব খারাপ হয়, ঠিক আছে। তো হওয়াতে তারপরে বাবা অনেক দিন প্রায় বিছানায় ছিল, হসপিটালাইজও ছিল। তো সেই সময় বাবার যে পার্টনার ছিল, বাকি আরও বিজনেসের লোকজন ছিল, তখন তো অনেক ছোটো, বুঝতামও না। তো সেই সময় খুব ইকোনমিক্যালি খুব অবস্থা আমাদের খুবই বাজে হয়ে গেছিল। তো আমি, ঠিক আছে, বাবা তারপরেও কোনোভাবে এদিক ওদিক থেকে ম্যানেজ করছিল, চলছিল এসে। আমি যখন আর্ট কলেজে চান্স পেয়ে গেলাম, ঠিক আছে, তার আগে থাকতেই আমি এই ধর সরস্বতী পুজোর প্যান্ডেল করছি, কালী পুজোর প্যান্ডেল করছি, ঠিক আছে, টিউশনি করছি এদিক ওদিক ড্রয়িংয়ের, ঠিক আছে, এইসব করে বাবাকে যতটা হেল্প করতে পারতাম করতাম, নিজের খরচাটা যতটা পারতাম আর কি করতাম। তো তারপরে আর্ট কলেজে যখন চান্স পেয়ে গেলাম, তারপরে তো আরও অপরচুনিটি খুলে গেল, আরও এদিক ওদিক বাইরে ফ্রিল্যান্স কাজ করতে শুরু করে দিলাম। সেকেন্ড ইয়ারের পর থেকে আমি চাকরি করতে শুরু করে দিলাম পুরো, ঠিক আছে। আমি কলেজে স্পেশাল একটা পারমিশন নিয়েছিলাম যে আমার তো টিফিন আওয়ার্সের পরে কলেজ থেকে বেরিয়ে গিয়ে যাতে আমি চাকরিটা করতে পারি তার, ঠিক আছে। সেই সময় স্যারেরাও খুব হেল্প করেছিল, বন্ধুবান্ধবরাও হেল্প করেছিল। তো দেখ, গ্রাফিক ডিজাইনার হবো এরকম আমি কোনোদিনও ভাবিনি। এবার ওই সময় পয়সাটা ইনকাম করাটা খুব দরকার ছিল, এবার সেইটা ফটো রিটাচিংয়ের একটা চাকরিতে ঢুকেছিলাম, সেখান থেকে প্রিন্ট মিডিয়া। সেই সময় যখন যেই জায়গাতে আমার পয়সা পেয়েছি, চাকরি করার সুযোগ পেয়েছি, আমি করেছি। আমি ফটো রিটাচের কাজও করেছি, আমি অ্যাডেন্সিতেও কাজ করেছি, প্রিন্ট হাউসেও কাজ করেছি, আমি তোর ওয়েব ডিজাইনিংয়ের কাজ করেছি, সেল অ্যানিমেশনের কাজ করেছি, ভিডিও এডিটিং করেছি, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করেছি। করে যখন যেরকম হয়েছে ওইখান থেকে ভাসতে আজ ব্রডকাস্ট ডিজাইনিংয়ে এসে পড়েছে। তো এইটাই হচ্ছে জার্নি। এখানে ইচ্ছে করে আসা ও ইচ্ছে করে করার কোনো জায়গা ছিল না। এবার আমাকে বলো, ব্রডকাস্ট ডিজাইনিংয়ের জন্য কী কী সফটওয়্যারে এখানে ব্যবহার হয় ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে? ব্রডকাস্ট ডিজাইনিংয়ে ব্রডকাস্টে 2-3 ধরনের সেগমেন্ট আছে, ঠিক আছে। যেরকম একটা অনলাইন আছে, অফলাইন আছে, আর একটা তো নতুন এখন যে তোর ওয়েব মিডিয়া, ডিজিটাল মিডিয়া যেটা শুরু হয়েছে সেটা রয়েছে। তো ডিজিটাল মিডিয়াতে তো যেরকম নর্মাল ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস ইউজ হয়, এগুলোই হয়, ঠিক আছে। আর আমরা অনলাইনে যেটা ইউজ হয় সেটা ভিজাইটি বলে একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ হয়, যেটা আমি বহু বছর করেছি, ঠিক আছে। আমি লাস্ট 5 বছর ধরে আর অনলাইনের কোনো সফটওয়্যারে কাজ করি না, এখন অফলাইনে কাজ করছি 5-6 বছর হলো। এখানে আমি তোর সিনেমা 4D, 3D ম্যাক্স, আফটার এফেক্টস, আনরিয়েল, এইসব সফটওয়্যারগুলোতে কাজ করি। ব্রডকাস্ট ডিজাইনিংয়ে আসতে চাই এইরকম যারা রয়েছে, তাদের জন্য তোমার কি টিপস থাকবে বা তোমার কি সাজেশন থাকবে? মেনলি দেখ, প্রথম তো আমি ব্রডকাস্টে কেউ আসুক সেটাই আমি চাই না।
এত একটা বিচ্ছিরি জায়গা হয়ে গেছে, আমার আমার তাই মনে হয়। খুবই বাজে জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু হ্যাঁ দেখ, এইটা না ডিপেন্ড করছে হচ্ছে কি তোর যে যে ডিজাইনার হতে চাইছে, পডকাস্ট ডিজাইনার হতে চাইছে, সে তাকে না প্রথমে কোনো একটা ভালো জায়গাতে আমার মনে হয় ইন্টার্ন হিসেবে চাকরি করা উচিত। তার নিজে বোঝা উচিত যে অফলাইনে এই ধরনের কাজ হয়, অনলাইনে এই ধরনের কাজ হয়। দুটোর কাজের প্যাটার্নটা আলাদা, কাজের টাইমিংটা আলাদা, ঠিক আছে, কাজের নিডসটাও আলাদা, ঠিক আছে। তো পুরো ভিন্ন ধরনের দুটো কাজ। কারণ অনলাইনটা একদম চটজলদি চাই, এক্ষুনি কাজ করে দিতে হয়, ঠিক আছে, ওখানে সময়ের বড্ড অভাব। আর অফলাইনটাতেও আমি বলবো না যে চটজলদির জায়গা নেই, ওখানে দু ধরনেরই হয়, তাড়াতাড়িও হয়, কিন্তু তবুও ওখানে একটু সময় পাওয়া যায়, যেটা অনলাইনে একদমই সময়টা খুব কম পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু ওটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা, তুমি অত কম সময় কত ভালো আউটপুট দিচ্ছ, ওটা একটা খুব বড় জায়গা। তো অনলাইনটা বেসিক্যালি ব্রডকাস্ট ডিজাইনিংয়ে অনলাইনের প্রেফারেন্স সব থেকে বেশি হয়। তো ওটার তো একটা জায়গা তো অবশ্যই, সেটা ও প্রত্যেক মানুষকে আমার মনে হয় নিজে বুঝে নেওয়া উচিত। কারণ হতেই পারে অনেকে অত ফাস্ট কাজ করতে পছন্দ করে না বা পারে না করতে, অনেকেই আছে। তো ওটা নিজেকে চুজ করা উচিত। ইদানিং ব্রডকাস্টে কাজ করে আমি তো কলকাতার এদিকে কাউকেই চিনব না। এদিকে আমি বেশ কিছু লোককে জানি যারা ব্রডকাস্টে ভালো কাজকর্ম করে। যেরকম এখানে তমগ্না বলে একটা বাঙালি ছেলে আছে, আমার অফিসে খুব ভালো কাজ করে। নিখিল কৌশিক বলে ইউপিতে একটি ছেলে আছে যে খুব ভালো AR/VR ডিজাইন করে, ঠিক আছে। স্বপ্নাজি বলে আমি একজনকে চিনি যে ব্রডকাস্টে খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে সে। কারণ ভিজ বলে যে সফটওয়্যারটার নাম দিলাম, তারাও খুব প্রশংসা করে স্বপ্নাজি, মানে এত ভালো কাজ করে। অনেকের কাছ থেকে শুনতে পাই যে টিভি এবার শেষ, টিভির আর বেশি দিন নেই, এবার যা আসছে নেক্সট টাইম সব ডিজিটাল, মানে সব কিছু, সেই সিনেমা আমরা দেখছি তাও নেটফ্লিক্সের দিকে, টিভি দেখছি তাও সে, মানে নিউজ যদি দেখি তারও যে কনজিউমারের যে সিস্টেম হয়ে গেছে সেটা হচ্ছে হয় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো পদ্ধতি হয়ে গেছে। এবার আমাকে বলো যে তাহলে টিভির যে মাধ্যম, যে ব্রডকাস্ট যেটা রয়েছে, এইটার ভবিষ্যৎটা কী রয়েছে? দেখ, আমি না সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে কোনো কিছুর রিপ্লেসমেন্ট হয় না ওরকমভাবে, জানিস তো। মানে সব কিছুরই দরকার আছে, ঠিক আছে। সেটা হয়তো তার আকার বা তার তার দেখতে যেরকম সেই জিনিসটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, তার ফরমেশনটা চেঞ্জ হতে পারে, কিন্তু জিনিসটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না, ঠিক আছে। তার কারণ হচ্ছে যখন ইলেকট্রনিক্স মিডিয়া এসেছিলো তখন লোক বলেছিল খবরের কাগজ আর কেউ পড়বে না, হ্যাঁ। তো এখনও লোকজন খবরের কাগজ পড়ছে, ঠিক আছে। তো দেখ, রেডিও আবার ফিরে এসছে, অন্য ফর্মে ফিরে এসছে, ঠিক আছে। তো ওরকমভাবে কোনো কিছু রিপ্লেসমেন্ট হয় না, তো ওটা নিয়ে ভাবারও কোনো দরকার নেই যে এটা থাকলে ওটার কী হবে, ওটা হলে এটার কী হবে। দাদা, এখন বর্তমানে তুমি কী কী নিয়ে কাজ করছো? প্রজেক্টগুলো কী কী আছে এখন? আমি এখন পুরোটাই না একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর একটা সিরিজ স্টার্ট করেছি, ঠিক আছে। যেটা তোর মেনলি তার ওয়েস্টটা আমি বলেছিলাম যে তোর আমি অ্যাক্রিলিক ইউজ করছি, আর বাকিটা ম্যাক্সিমামটা চারকোল আর ড্রাই প্যাস্টেল এসবের তোর টেক্সচারটা থাকছে। তো আমার পেইন্টিংয়ে একটা মেন ক্যারেক্টার থাকে, ঠিক আছে, একটা মেয়ে থাকে, যে মেয়েটাকে আমি কোনো মানে সব ক্ষেত্রে মানে একটা নেচারকে আমি পোর্ট্রে করি হচ্ছে ওই মেয়েটার মধ্যখান থেকে, ঠিক আছে। তো ওরকমভাবে দেখাই, যার জন্য আমার যে মেয়েটার ক্যারেক্টারটার যে চুলটা হয় সেটা অন্য রকমের হয়, সেটা একদম নর্মাল চুলের মতো হয় না, সেটা ফ্লাইং হয় সবসময়, সেটা ওড়ে আর কি, সেটা স্ট্রেট সোজা থাকে, বা একটা জায়গায় আমি এক রকমভাবে ইউজ করি, ঠিক আছে। তো নতুন কাজগুলো ওরকমভাবেই শুরু করেছে, তার মধ্যে কিছু সবে 3টে কাজ হয়েছে, এখনও তো অনেকগুলো কাজ করতে হবে, প্রায় 30-35টা কাজ করতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়।
তোমার ফটোগ্রাফিও যথেষ্ট ইন্টারেস্টিং। আমি রেগুলার পোস্টও দেখি তোমার ফটোগ্রাফি নিয়ে, যখন তুমি পোস্ট করো একদম প্রফেশনালি আমার দেখতে লেগেছে, খুবই সুন্দর। ফটোগ্রাফিটাকে নিয়ে তুমি কিছু আমরা কাজ দেখতে পাবো? দেখ, ফটোগ্রাফিটা না মানে ওটা আমার সাবজেক্টে ছিল, ঠিক আছে, কিন্তু সেই সময় সত্যি আমার ক্যামেরা কেনার পয়সা ছিল না, ঠিক আছে। তো ক্যামেরা কেনার পয়সা ছিল না বলে কোর্সটা তো করেছিলাম, ওটা আমার থিওরি করেছিলাম, প্র্যাকটিক্যাল কিছু করতে পারিনি। তো আমার ইচ্ছা ছিল যে ভবিষ্যতে কোনোদিনও যদি ক্যামেরা কেনার সামর্থ্য হয় তো আমি নিশ্চয়ই ক্যামেরা কিনবো। তো আমি এখন একটা সত্যি আগে একটা অন্যরকম একটা বেসিক ক্যামেরা ছিল, এখন একটা ভালো ক্যামেরা কিনেছি। তো ঠিক আছে, অনেকগুলো লেন্সও কিনেছি। তো ছবি তুলতে ভালো লাগে, নো ডাউট ভালো লাগে, ঠিক আছে। আর মাঝে মধ্যে না কন্টিনিউ ছবি আঁকতে একটা মনোটনি আসে, ঠিক আছে। তো সেইটা থেকে একটু বেরোনোর জন্য তখন ক্যামেরাটা নিয়ে বেরিয়ে যাই। আর এখানে অফিসে কিছু ফটোগ্রাফার বন্ধুবান্ধব জুটে গেছে আমার, ঠিক আছে। তো রাত্রেবেলায় অফিসের পরে ক্যামেরা নিয়ে বেরিয়ে গিয়ে রাত্রেবেলায় ছবি তুলতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর বাইরে বেরিয়ে সঙ্গে ক্যামেরায় থাকলে ঘুরতে গিয়ে তো ছবি তুলতে দারুণ লাগে। আজকাল সবাই ছবি তোলে, মোবাইলটা এত কাজের হয়ে গেছে এখন লোকের কাছে। কিন্তু আমি মোবাইলে ছবি তুলতে আমার একদম খুব একটা ভালো লাগে আমি বলবো না, তুলি খুবই কম। আমার ক্যামেরা হলে আমার বেশি সুবিধা হয়। তো ফটোগ্রাফি নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আমার অবশ্যই আছে। আমার এক বন্ধু আছে অগ্নিবীর বাসু, ও খুব সুন্দর কাজ করে। আমি কলকাতায় যদি কোনো কাজে যাই বা ঘুরতে যাই করি না কেন, ওর সঙ্গে আমি একটা প্রজেক্ট গিয়ে করি। ইচ্ছা আছে ভবিষ্যতে কিছু ভালো কাজ করে আমার একটা এক্সিবিশনে ফটোগ্রাফিটাকেও পেন্টিংয়ের সঙ্গে রাখা। দেখা যাক কতদূর কী হয়। দাদা, অনেকে ক্রিয়েটিভিটি বাড়াবার জন্য এআই ব্যবহার করছে, আবার অনেকে এটাকে ভাবছে যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। অনেকের হয়তো চাকরি যাচ্ছে, এরকম নিউজও আমরা দেখতে পাচ্ছি। এই পুরো এআই ব্যাপার নিয়ে তোমার মতামত কী? খানিকক্ষণ আগে বললাম না যে দেখ, কোনো কিছু কাউকে রিপ্লেস করতে পারে না, ঠিক আছে। তো আর এআই এসছে, এআই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, এসব যখন ওই 2000 সাল এসেছিলো তখন তো মনে আছে কিনা জানি না, সবাই বলেছিল যে সব কম্পিউটার নষ্ট হয়ে যাবে, তো এই হবে সেই হবে, কিন্তু কিছুই হয়নি, ঠিক আছে। তো এখন যে বলছে না লোকজন চাকরি চলে যাবে, এই যে দেখ কিছু ক্ষেত্রে হয়তো চাকরি গেলেও যেতে পারে, সেটা খুবই নমিনাল কিছু লোকের হয়তো চাকরি গেলেও যেতে পারে। তবে আমি বলবো না এটা হিউজ কোনো পরিবর্তন নিয়ে আসবে। আর তুই যদি দেখিস এতদিন মানে ইতিহাস যদি দেখিস তো দেখবি সব প্রযুক্তি টেকনোলজি না সবসময় মানুষের উপকারে এসছে, অপকারে এসছে। আমি অপকারে আসেনি সেটাও বলবো না, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কি উপকারেই এসছে, ঠিক আছে। তো আমার তো এআইটাতে তো আমার মনে হয় আমাদের সবার সুবিধে হবে আরও, ঠিক আছে। আমাদের ক্রিয়েটিভ জায়গাটা আরও অনেক বেশি সহজ সরল, অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এক্স্যাক্টলি, ওটা আমাদের হেল্প করবে, ওটা আমাদের ক্ষতি একদমই করবে না, ঠিক আছে। ওটা প্লাস পয়েন্ট, ওটাকে মাইনাস ভাবার কোনো কারণই নেই। লিওনার্দো বলে একটা ফ্রি এআই টুল আছে যেটা আমি ইউজ করি, ঠিক আছে। আর তোর মিড জার্নিটা আমি ইনিশিয়ালি ইউজ করতাম, কিন্তু ওটা তো পেইড একটা, আর ওটা আমি করি না। আমি লিওনার্দো ইউজ করি, আর একটা ফ্রি পিক বলে আর একটা আছে যেটাতেও তো এআইটা রয়েছে, ওটারও কোনো সময় ইউজ করি। আর ফটোশপের এআই তো ইউজ করি। দাদা, যারা ডিজাইন নিয়ে আসছে, বর্তমানে পড়াশোনা করতে চাইছে বা এটার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই সমস্ত স্টুডেন্ট বা আর্টিস্টদের তুমি কি টিপস দেবে? টিপস কিছুই না, টিপস আমি ওরকম বড় কেউ না যে আমি খুব বড় টিপস দেবো বা কিছু। আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমার কাছে কোনো কাজ আসলে বা কোনো কাজ যদি আমি শুরু করি, আগে আমি কাজটার সম্বন্ধে বুঝি যে কাজটা কী, ঠিক আছে, এটা কাদের জন্য এটা আমি তৈরি করছি, ঠিক আছে, আমার ভিউয়ার কারা, ঠিক আছে, কারা দেখবে এটা, ঠিক আছে, আর তাদের আমি কি বলতে চাইছি, ঠিক আছে। আমি আমার পেন্টিংয়ের মতন করেই তো গ্রাফিক্সটা ভাবি যে আমি একটা দর্শককে আমি আমার পেন্টিংটা তে এই বোঝাতে চাইছি, এইটা দেখাতে চাইছি। আর আমি খুব না ডাইরেক্ট পেন্টিং করি, আমার এরকম লুকোনো ছুপোনোর কোনো বা অ্যাবস্ট্রাকশনের কোনো জায়গা নেই।
ঠিক আছে, একদম ডাইরেক্ট অ্যাপ্রোচ থাকে ছবিগুলোতে। তো আমি আমার গ্রাফিক্সেও একদম সহজ সরলভাবে লোককে বোঝানো যায় এরকমই গ্রাফিক্স তৈরি করার চেষ্টা করি। কোনো কমপ্লিকেশনে যাওয়ার কোনো দরকার মধ্যে আমি যাইও না। আমার মনে হয় সহজ সরল জিনিস লোকের কাছে অনেক বেশি তাড়াতাড়ি পৌঁছয়। তো সেরকমভাবে নেওয়াটাই উচিত সবার, আমার তো তাই মনে হয়। দাদা, এই শেষ প্রশ্ন, আসলে এটা আবার প্রশ্ন ঠিক না, আমি একটা পিকচার তোমাকে আমি দেখাতে চাইছি। এই পিকচার নিয়ে আমি জানতে চাইছি ঠিক কোন পরিস্থিতিতে আর কেন এই পিকচারটা তোলা, আর কী ব্যাপার, মানে এই ছবিটার মধ্যে কি অর্থ রয়েছে, তুমি আমাদের দর্শকদের সবাইকে বোঝাও। আচ্ছা, ওইটা আমাদের ওটা হচ্ছে গিয়ে আমরা রাজকমল বলে আমার খুবই ক্লোজ বন্ধু, আমরা ক্লাসমেট ছিলাম গভর্নমেন্ট কলেজে যখন পড়াকালীন। তো রাজকমল আমরা পাশাপাশি থাকতাম দিল্লিতে কালকাজিতে। এইটা হচ্ছে গিয়ে প্রায় 5-6 বছর আগেকার কথা বলছি। ওই সময় আমরা ঠিক করেছিলাম আমরা যতজন আশেপাশে ওখানে থাকি সবাই মিলে একটা স্কেচিং ক্লাব করব, ঠিক আছে। তো রোববার করে আমরা সবাই ওখানে গিয়ে ড্রয়িং করতাম। সেখানে যে কেউ আসতে পারে, যে কেউ এসে কাজ করতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি, রাজকমল, মনোজদা, তারপরে হচ্ছে গিয়ে শীতলদা, তারপরে নির্মল স্যার, ঠিক আছে। ওখানে মানে এরা সব বড় বড় বিগ শট, জানিস তো। নির্মল স্যার হচ্ছে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্রাফিক্সে। না, ওটা উনি ছিল না, ওই দিন আসেননি। মনোজদা হচ্ছে গিয়ে আর্ট ডিরেক্টর, মানে ইন্ডিয়ার এমন কোনো বড় এজেন্সি নেই যেখানে ও আর্ট ডিরেকশনের কাজ করেনি আর কি। শীতলদা হচ্ছে গিয়ে ও তোর নবভারত টাইমসের হেড গ্রাফিক্সের। যে হলুদ রঙের যে ড্রেসটা পরে যে রয়েছে না, হলুদ রঙের টি শার্ট পরে যে রয়েছে, ও রাজকমল, ঠিক আছে, আমার ক্লাসমেটের। আর এটা হচ্ছে গিয়ে মনোজদা, রেড কালারের যে। আর এর পাশে তো আমি রয়েছি। আর উনি আমাদের এক পরিচিত, ঠিক আছে। উনি পরিচিত বলতে আমাদেরই এখানে মনোজদার বন্ধু বা এরকম কেউ হবেন আমার যতদূর মনে পড়ছে। উনি এসেছিল, উনি বললো তোরা ড্রয়িং করিস, ঠিক আছে, আমি তোদের মানে মডেল হিসেবে বসছি। এই দিন তো খুব একটা বেশি কেউ আসেনি, কিন্তু তুই বিশ্বাস করবি না, ওখানে মানে আমাদের ফেসবুকের পোস্ট দেখে কেউ এরকম ফোন করতো যে আমরা কি আসতে পারি। হ্যাঁ, মানে কোনো ভদ্রমহিলা, তিনি তার মেয়েকে নিয়ে চলে আসলেন, ঠিক আছে, কেউ তার বাচ্চাকে নিয়ে চলে আসলো, ঠিক আছে। এইসবও খুব হতো। আর আমরা খুব এনজয় করতাম, সবাই খুব মজাতে কাজ করতাম, একটা দারুণ ছিল। অনিরুদ্ধদাকে আমাদের তরফ থেকে স্পেশালি শুভেচ্ছা দিতে চাই। তার আর্টের এক্সিবিশন রয়েছে চারকোলের উপর, সেটা যেন তার সাকসেসফুল হয়, এই শুভেচ্ছা দ্য ডিজাইন পডকাস্ট থেকে আমরা অনিরুদ্ধদাকে দিচ্ছি। আর ধন্যবাদও দিচ্ছি তার সাথে, যে প্রথম গেস্ট হয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এই আলোচনা এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার অন্য কোনো ডিজাইনারদেরকে আমরা নিয়ে আসবো এই অনুষ্ঠানে। ভালো থাকবেন।